জাতির বাহিনী যাদের ছিল তারা ছিল সুপার পাওয়ার। আল্লাহ তাদেরকে ছোট্ট আবাবিল পাখি, ছোট 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 কঙ্কর দিয়ে সে অহস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়ে তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছে। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো, ফেরাও যখন জানতে পারলো একটা ছেলে জন্মগ্রহণ করবে, সে ছেলেটা তার মসনদ তসনস করে দিবে। চিন্তা করে দেখুন, ওই দেশে ছেলে জন্মগ্রহণ করলেই মারতে হবে, হত্যা করে ফেলতে হবে। কিন্তু কি করলেন আল্লাহ? আল্লাহর পরিকল্পনা। মুসা আলাইহিস সালামের জন্ম হলো ঠিকই, এবং কিভাবে যে মারার হুকুম দিল তার ঘরেই তিনি লালিত হলেন। এই দুটো ঘটনা যদি আমরা আমাদের প্রেক্ষাপটে নিয়ে আসি, দেখুন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো পশ্চাৎপসরণ করলো, পিছনে হটলো। আমি নাম বলতে চাই না, সকল দল ব্যর্থতায় পর্যবসিত হলো। কিন্তু ছোট ছোট শিশুরা, আমি তো ছোট বলবো, 18 বছরের নিচে হলে তো শিশু, তাই না? তারা ঠিক যুদ্ধক্ষেত্রে আপনারা দেখে থাকবেন, কুরুনুস ওসমান, আর্তুগুল গাজীর যে ছবিগুলো হয়, দেখবেন কিভাবে একটা দল মার খাচ্ছে, আরেকটা দল সামনে যাচ্ছে, এই ঢাল দিয়ে আবার অগ্রসর হচ্ছে। এই যুদ্ধগুলো যদি আপনারা লক্ষ্য করে থাকবেন, তারা অকুত ভয়হীন হয়ে গেল। আবু সাইদ যখন বুক খুলে দিল পুলিশের সামনে, তাকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এটা যে স্ফুলিঙ্গের মতো তাদের ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি করলো। এই শিশুরা তারা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, ওই আবাবিল পাখির মতো। যেখানে বড়রা পরাজিত হলো, তারা বিজয় হলো। আরেকটা, এখন বলেন মুসা আলাইহিস সালাম, জেনারেল ওয়াকারুজ্জামান আমার 2 বছরের জুনিয়র, আমি 9th BML কোর্স এবং উনি হলেন 13th BML কোর্সের অফিসার। আমি কিন্তু বরাবরই আমার প্রিয় সেনাবাহিনী বলি এই কারণে, কারণ আমি সেনাবাহিনীকে আমি যতটুকু জানি অনেকেই জানে না, কারণ এই সেনাবাহিনী নিয়ে আমি গবেষণা করি, স্যার জানেন আমি লেখালেখি করি, আমার 4টা বই প্রকাশিত হয়েছে এই সেনাবাহিনীকে নিয়ে। এই সেনাবাহিনীর একটা ভিত্তি আছে। এই সেনাবাহিনী 1948 সালের 15ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকার এই দারোগা বাড়িতে। আপনারা হয়তো জানেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তো তৈরি হলো, এটা কিন্তু আল্লাহর একটা পরিকল্পনা ছিল না? অবশ্যই ছিল। সেই ইস্ট বেঙ্গল দিয়ে স্বাধীন হলো দেশ। যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকতো, বাংলাদেশ কিয়ামত পর্যন্ত স্বাধীন হতে পারতো না। কারণ ট্রেনিং দিত কারে? যুদ্ধ তো ট্রেনিং ছাড়া হয় না। প্রশিক্ষণ ছাড়া আপনি রাইফেল চালাবেন কেমনে? আপনি বন্দুক চালাবেন কেমনে? এলএমজি চালাবেন কেমনে? এত ব্যাপার নয়। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রশিক্ষিত করলো সারা দেশবাসীকে, তারা যুদ্ধের নেতৃত্ব দিল। প্লিজ কথা বলবেন না, ফোনে কথাটা বন্ধ করেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও। তো আপনি দেখেন, সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে দিয়ে স্বাধীন করলেন। এর আগে আসেন 3টা ডেট, 5, 14, 15। আমি বলি আগস্ট মাসটা হলো ব্লেসিং ফর দ্য কান্ট্রি। 1947 সালে 14ই আগস্ট এই ইস্ট বেঙ্গল, তখন কিন্তু এটা পূর্ব পাকিস্তান নামকরণ হয় নাই। সরি, আমার শ্রদ্ধা সবাই আছেন, আমি একটু যতটুকু জানি আমার ভুল হতে পারে, বাট এটার নাম কিন্তু পূর্ব পাকিস্তান ছিল না, ইস্ট বেঙ্গল ছিল। এই জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কেননা সেটা রানীর যে আদেশটা ছিল, স্বাধীনতা যে আইন ছিল, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মধ্যে কিন্তু একটা ধারা ছিল, সেই অনুযায়ী ইস্ট বেঙ্গল। সেই 1914 সালে একটা রাষ্ট্র হওয়ার মতো কোন এলিমেন্ট আমাদের ছিল না। আপনারা পড়ে দেখেন, সেই সময় আমাদের একজন সেক্রেটারি হওয়ার মতো লোক ছিল না, আমাদের কোনো আর্মি ছিল না, আমাদের পুলিশ বাহিনী ছিল না, আমাদের ডাক্তার ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, আর সিএসপি অফিসার তো বললামই। তাহলে রাষ্ট্র কিভাবে হলো? ইট ইজ দ্য ব্লেসিং অফ আল্লাহ, ব্লেসিং অফ আল্লাহ। 14ই আগস্ট। এখন অনেকেই বলবেন রাজাকার, আলবদর, জামাত, শিবির, এই কথাটা বললি না, বলেন আপনি, কিন্তু বাস্তবতা হলো এই, 1947 সালের 14ই আগস্ট যদি পাকিস্তান না হতো, কাল কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশ ইন্ডিয়া থেকে মুক্ত হতে পারতো না। যদি পারতো, তাহলে অনেক আগেই
কাশ্মীর স্বাধীনতা অর্জন করতে পারেনি। তো সুতরাং 14 আগস্টকে যদি আমরা হেয় প্রতিপন্ন করি, শ্রদ্ধেয় স্যার এবং আমার ম্যাডাম আমাকে ক্ষমা করবেন, যদি না হতো তাহলে 1971 সালও হতো না। 1971 সাল না হলে আবার এই 15ই আগস্ট হতো না, আবার 15ই আগস্ট না হলে 5ই আগস্ট হতো না। এটার সাথে একটার সাথে আরেকটা জড়িত। আমি শেষ করে দিচ্ছি, অনেকে বিরক্ত হবেন। এখন আসি কেন হলো স্পিরিচুয়াল অ্যাসপেক্ট। দেখুন, ইমানি শক্তি, সাহস, এটা এমন একটা জিনিস, এটা ছাড়া পৃথিবীতে মুসলমানরা কোন যুদ্ধে জয়ী হতে পারে নাই। মুসলমানদের যুদ্ধ বলছি, আমি মুসলমান কেন বলছি, প্রত্যেকটা জাতির আলাদা আলাদা কোর ভ্যালু থাকে। আপনার বেবি ট্যাক্সি চলবে একটা তেলে, এরোপ্লেন চলবে আরেকটা তেলে, তাই না? আবার দুইটা মিক্স করে ফেললে, পেট্রোল আর ডিজেল যদি একসাথে মিক্স করে কোনো গাড়িতে দেন, সেটা গাড়িটাও চলবে না। এই জন্য বলছি, মুসলমানদের কোর ভ্যালু হলো ইসলাম, এবং এই আদর্শ যারা অনুসরণ করে তাদের স্পিরিটেড হয়ে যায়, তারা মৃত্যুকে ভয় করে না। তারা মনে করে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে যদি ভয় পাই তাহলে সেটা হবে একটা শিরক, এবং শিরকের গুনাহ প্রচন্ড। আমি শৈশব থেকে আমি বিশ্বাস করি আমি আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে ভয় পাবো না। আমি আর্মি থেকে যখন আমাকে এই সত্য কথা বলার জন্য বিডিআর এর বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে যখন আমি খুব বেশি ঝুঁকি নিয়ে কথা বলছিলাম, এই সরকার, এই জালিম সরকার, তারা আমাকে 2010 সালের 30 এপ্রিল আমাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিল সাভার থেকে। আমি তখনও থামিনি। আমি আমার অনুষ্ঠান সারা বিশ্ব জুড়ে প্রচার করতাম এই সরকারের বিরুদ্ধে। মানুষ বলতো তোমাকে যে কোনো সময় গ্রেফতার করবে। I don't care that. If Almighty Allah wants, আমি তো জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফেরত যাব। ফেরত যাওয়ার কোনো পন্থা আছে? কেউ ডায়রিয়া হয়ে করে যাবে, কেউ ম্যালেরিয়া হয়ে যাবে, ম্যালেরিয়ায় যাবে, কেউ রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে। আমি যদি বীর বেঁচে যেতে পারি, শহীদের মৃত্যু নিয়ে যেতে পারি, এর চেয়ে সম্মানের কিছু নয়। আমার 3টি মেয়েও একই সুরে এই সাহসী ছিল, সাহসী আছে, আমার স্ত্রীও আছে। সেই জন্য আমি সামনের দিকে আমি কন্টিনিউয়াসলি ইন্টারন্যাশনাল সকল মিডিয়ায় কথা বলতাম। অতঃপর আমি নিজে একটা চ্যানেল তৈরি করলাম, হক কথা চ্যানেল। কেন বিভিন্ন চ্যানেলে কথা বলতে গেলে বাধা দেয়, সত্য কথা বলতে গেলেই, সরকারের বিরুদ্ধে গেলেই তারা বাধা দেয়। তখন আমি নিজে চ্যানেল করে, আমি শেষ করে দিচ্ছি, তারা বাধা দিত। আমি অকুতভয় হয়ে কাজ করেছি, প্রত্যেকটা বিষয়ে সরকারকে বলেছি। তারা এই দেশটাকে চিরতরে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য তারা এদেশের অর্থনীতি ধ্বংস করেছে, এদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, এদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে, এই দেশের আপনার শিক্ষা তো ধ্বংস করেছে, এই দেশের মানুষের চরিত্র নষ্ট করে দিয়েছে, এই দেশের মানুষকে, এই দেশের সকলকে তাদের দলে তারা চিরতরে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যাতে এই দেশটা কোনোদিন মুখ তুলে দাঁড়াতে না পারে। সেই অবস্থায় আমি যখন দেখলাম এই শিশুরা যুদ্ধ করছে, আমার সেনাবাহিনী যদি না এখানে জড়িত হয়, এদের পক্ষ হয়ে, তাহলে কোনোভাবে এই দেশকে স্বাধীন করা যাবে না। আমি আমার সিনিয়রদের কাছে ধারে ধারে ঘুরলাম, অনেক সিনিয়র আছেন, জেনারেল আছেন, লেফটেন্যান্ট জেনারেল আছেন, তাদের পিছনে ঘুরলাম। তারা বলে don't put me in problem, I'm afraid of. Then আমি ব্যর্থ হয়ে, মন খারাপ করে, আমার 30-40 জন অফিসারকে নিয়ে আমি নিজে সংবাদ সম্মেলন করে বিদ্রোহের ঘোষণা দিলাম। আমার এই সেনাপ্রধান, যার কথা মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করেছে, হাসিনার গৃহে লালিত হয়েছে, সে এমন এক ইমানদার স্পিরিটেড ম্যান। আমি জানি ওয়াকারকে, কারণ আমরা দুজনে আর্মি হেডকোয়ার্টারে একসাথে চাকরি করেছি। পাশাপাশি চাকরি করলে কিন্তু একজন আরেকজন কিছু জানতে পারে। আমরা সব সময় জোহরের নামাজটা আর্মি হেডকোয়ার্টারে ব্যবস্থা করা আছে, এক ওয়াক্ত নামাজই আর্মি হেডকোয়ার্টারে পড়া যায়। আমরা দুজনে একসাথে নামাজ পড়তাম, এই জোহরের নামাজ। তারপরে লাইবেরিয়াতে একটা কন্টিনজেন্ট কমান্ডার যখন আমি, তিনি আমার পার্শ্ববর্তী ব্যাটালিয়নের অপারেশন অফিসার ছিলেন। দুজনে প্রায় আমার কার্যকাণ্ড, ওই দেশের প্রেসিডেন্ট নোবেল লরেট এলেন জনসন সার্লিফ, she came to meet me 4 times. Alan Doss used to come regularly to see our work. So significant, magnificent work we did there. And what happened? আমার আসার সময় সে দেশের প্রেসিডেন্ট সেখানে আমাকে বিদায় সংবর্ধনা দিয়েছে, আর আসার পরে হাসিনা আমাকে বাড়িতে পাঠিয়েছে। However, এই যে স্পিরিটেড অফিসার, আমি তাকে মেসেজ দিতাম, প্লিজ ডোন্ট গো
against the will of the people. তাকে মেসেজ দিয়েছে, অনুষ্ঠান করেছে, আপনারা দেখে থাকবেন, হক কথা চ্যানেলে দেখবেন। মেসারবি টু ওয়াকারুজ্জামান। মেসারবি ছিলেন পাকিস্তানের প্রথম কমান্ডার ইন চিফ। তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার হলেন ওয়াকারুজ্জামান। আমি জানতাম ওয়াকারুজ্জামান কখনো এই দেশের বিরুদ্ধে যাবে না, এবং তাই হয়েছে। এটা কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ঘটনা। আপনারা জানেন না, যখন তিন চিফকে ডাকলেন 4 তারিখে ডাকলেন এই গণভবনে ডাকার পরে আপনার চিফ খুব বিনয়ের সাথে বলেছে, দেখেন এমন এক পরিস্থিতি, আমরা জনগণের বিরুদ্ধে গেলে দেশ ধ্বংস হয়ে যাবে। হাসিনা টেবিল থাপড়িয়ে বলে যে তোমরা আমার যেটা বলি সেটা শুনবে। এর মধ্যে করেছে কি, আর্মিতে কিন্তু বিশাল একটা চক্র তৈরি করেছিল এই গভর্নমেন্ট দীর্ঘদিনে। আর্মিকে পুরো জিনিসটাকে নষ্ট করতে পারে না। একটা প্রতিষ্ঠান আছে এখনো, কেননা শুধু আর্মি কিন্তু প্রশাসনের সাথে জড়িত না, টপ ব্রাশ কিছু জেনারেল তারা উঠা বসা করে, কিন্তু বাকি কিন্তু সব থাকে ক্যান্টন ব্যারাকের ভিতরে। তারা কিন্তু স্পিরিটেড, তাদের ভিতর দেশপ্রেম, তারা নামলে তো জনগণের বিরুদ্ধে যাবে না। তো কি করলেন, এর মধ্যে যখন ওয়াকার চলে গেল আর্মি হেডকোয়ার্টারে, এর মধ্যে এই কুচক্রি, আমি বলি ড্রাকুলা রক্ত চোষা হাসিনা। ড্রাকুলা যেমন রক্ত চোষে, এই হাসিনা রক্ত ছাড়া সে অন্য কিছু পছন্দ করে না। এই হাসিনা তার অধস্থন একজনকে গোপনে ডেকেছে তার বাসায়, মুজিব, লেফটেন্যান্ট মুজিব। সে হলো 5 আটা গোলাম একটা, যদিও এখনো আছে। তাকে দিয়ে উত্থান করানোর জন্য সে চেষ্টা করেছে। ওয়াকারকে আমরা জানিয়ে দিই, এখনো অ্যারেস্ট করে নাই এই মুজিবকে। কিছু কিছু সমস্যা আছে স্যার, করা যায় না হঠাৎ, কেন না মেকানিজমটা এরকম, আর্মির একটা চেইন অফ কমান্ড থাকে, সবকিছু সবসময় করা যায়। আছে তো এর সিঙ্গেল সর্টেড আউট। সে যখন এটা জেনে গেছেন চিফ, তখন আরো শক্তিশালী হয়ে এই হাসিনাকে প্রতিরোধ করার জন্য নেমে আসছে। আর আমি কি করেছি, আমি ঘোষণা দিয়েছি এর আগেই, আমি ঘোষণা দেওয়ার পরে যে আমরা, আমার সাথে সকল সৈনিকরা ছিল বাংলাদেশের, আল্লাহর রহমতে আমি জীবিত আছি। এটা দেওয়ার পরে সবাই ভয় পেয়ে গেল যে আমাকে ধরে নিয়ে যাবে রাত্রে। আমার অফিসাররা যাদের পার্সোনাল আর্মস আছে তারা সারা রাত আমাকে পাহারা দিয়েছে। আমি বলছি লাগবে না, তোমরা চলে যাও, কিন্তু তারা যায়নি। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমি কৃতজ্ঞ তাদের কাছে। আমি এখানে শেষ করছি। প্রিয় সুধী মণ্ডলী, একটা কথা বলে রাখি, এই দেশটা আমাদের, এই দেশটা কারো বাপের সম্পত্তি নয়। এটা প্রত্যেক সম্পত্তি হতে পারে না, এটা কোনো পার্টিকুলার জেলার হতে পারে না, কোন ডিস্ট্রিক্টের হতে পারে না, কোন বংশোদ্ভূত পরিবারের হতে পারে না। এই দেশটা, এই দেশের সকলের এই অনুভূতিটা আমাদের ভিতর থাকতে হবে, এবং এটা করতে হবে সততার সাথে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, নাহলে দেশ টিকাতে পারবেন না। শিক্ষা ব্যবস্থা এমন পরিবর্তন আনতে হবে, বিচার বিভাগে যে সমস্ত চোর বাটপারদেরকে নিয়োগ করা হয়েছে, সব এগুলো আমি বলি হায়না লীগের সব বাটপার, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদেরকে ভালো ভালো মানুষ খুঁজে আনতে হবে। এই দায়িত্বগুলো আমাদের, এই যে দেখেন আমাদের দেশের, আমি বলবো তারা হলেন আমাদের বিবেক, তাদের অনেক দায়িত্ব আছে। আমি দিলারা ম্যাডামের সাথে অনেকবার কথা বলেছি। আমি স্যারের আরেক ভাই আছেন মাহবুবুল্লাহ, জানেন, উনি আমাকে খুব স্নেহ করেন, তার বাসায় গিয়েছি, স্যারকে টক শোতে নিয়ে আসছি। তো আমরা সবাই যারা আছেন ছড়িয়ে দেন ভালোবাসা। আমরা বিভেদ অবশ্যই তাদেরকে প্রশ্রয় দিবেন না, যারা কালো সাপ, যারা গোখরা সাপ, যারা সেই এই যে 15 বছরে গোখরা সাপের বাচ্চার অভাব নাই, কিন্তু এখানেও আছেন 2-4 জন, হয়তো এসে গেছেন, আমরা তো চিনি না। কিন্তু এদের থেকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই এই দেশকে আর পরাধীনতার দিকে নেওয়া যাবে না। এই দেশটা 5 বছর যদি সবভাবে চালানো যায়, it will be the one of the richest country in the world. It is possible. 18 কোটি মানুষের যে শক্তি, এদেরকে রপ্তানি করেই আমরা আমাদের ডলার রাখার জায়গা পাবো না। সুতরাং আসুন আমরা দেশকে ভালোবাসি, এবং তাদেরকে যাতে ভুলে না যাই যে শহীদানের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে তৃতীয়বার। যারা অসংখ্য হাজার হাজার ঝাঁঝরা হয়ে গেছে গুলিতে, তারা হাসপাতালে কাতরাচ্ছে, টাকা নাই চিকিৎসার জন্য, তাদেরকে যাতে আমরা ভুলে না যাই। তো আল্লাহ আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক। চলুন
আমরা সংঘবদ্ধ হই আমাদের সিনিয়রদেরকে নিয়ে, সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।